প্রণয়নী, লেখনীতে জান্নাত নুসরাত, পর্ব নাম্বার 24। আম্মা, আপনি এভাবে বলবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি আর সম্মানও করি। আপনার কথা আমি ফেলে দিব না। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। নাসির সাহেব মায়ের কথার এদিক সেদিক কোনো দিন করেনি। মেহেরুন্নেসা হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে না। নাসিরকে মতামত দিতে দেখে হেলাল সাহেবও কিছু ভাবলেন। আম্মা, আপনি যা ভালো বুঝেন করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু জাইনকে রাজি করাতে পারলে আমিও রাজি। লিপি বেগম স্বামীর কথা অসন্তুষ্ট হলেন। মায়ের ওপর সব ছিঁড়ে দিলেন এভাবে। নাজরিন বেগম প্রতিক্রিয়াহীন। পাত্র হিসেবে জাইন অবশ্য ভালো। মেয়ে নিজের বাড়ি থাকবে, অন্যের ঘরে সংসারে যেতে হবে না। মেয়ে নিজের সামনেই থাকবে, অন্যত্র চিন্তা থাকবে না তাকে নিয়ে। জাইনের সাথে বিয়ে হলেও ভালো, না হলেও ভালো। তোমাকে ভালো চাই বইলা নিজের ঘরের মায়া ঘরে রাখবার চাইতেছি। মায়া তোমাকে সামনে বড় হয়েছে, খারাপ না ভালো সেইটা তোমরা দেখতেছো। মাগার তোমাকে ভালো লাগবো কে আমার প্রস্তাব? বাইরে থেকে একটা মায়া লইয়া আইবা, ওইটা যখন খারাপ বাহির হইব তখন বলবা মাইয়াটা খারাপ। নিজের ঘরে সেই ঘরে থাকবে, আমাকে সামনে থাকবো। ঝর্ণা আর রোহিণী এইখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওগো পোলা মায়ের বিয়া দিব না এখন। তোমাকে স্ত্রীগোর কোনো সমস্যা থাকলে ঝটপট বইলা ফালাইতে কও। নাজমিন বেগম নির্লিপ্ত। ওনার স্বামী হ্যাঁ করে দিয়েছেন, উনি আবার না করার কি আছে? আপনারা যা ভালো বোঝেন তাই করেন, এতে আমার কোনো সমস্যা নেই। লিপি বেগমের দিকে তাকালেন। তিনি গাইগুই করে স্বামীর দিকে তাকালেন। স্বামী ভরসা দিলেন হ্যাঁ বলে দেওয়ার জন্য। আম্মা, আমার কিছু বলার নেই, আপনি যা ভালো বোঝেন তাই করেন। শোয়েব আর শোহেদের দিকে তাকালেন। তোমাকে কিছু কইবার আছে? পরে কইবা, আমি জিজ্ঞেস করি নাইকা। শোহেদ বলল, আম্মা আপনি যা ভালো বোঝেন করেন। আর জাইন আর ইসরাতের জীবন, তারা একসাথে সংসার করবে, আপনি বরং তাদের পারমিশন নিন। তারা রাজি থাকলে না হয় কথা সামনে আগাবে। মেয়ে ছেলে তো ঘরের কোথাও পালিয়ে যাচ্ছে না, ধীরে সুস্থে কথা আগান। শোয়েব বলল, আমারও বিশেষ কিছু বলার নেই, দুজন রাজি থাকলে সামনে কথা আগান আম্মা। সব হুনলো গো, কোনো প্রবলেম নাই গা। তাইলে শুধু জাইনকে এখন রাজি করাইতে হইব, ওইটা আমার বাহাতের খেল। শুধু তোমাকে একটু আমার সাথে তাল মিলাইতে হইব। সবাই রাজি? এখন আমাকে মিশন হলো জাইনকে রাজি করানো। সকলে সমস্যাটা বলে উঠল, মিশন স্টার্ট নাও টুডে। কিন্তু টেবিলের এক কোণায় মুখ কালো করে বসে রইল ইসরাত। পাত্রীকে জিজ্ঞেস করা হলো না সে কি এই বিয়েতে রাজি আছে। জোরে জোরে শ্বাস ফেলে ইসরাত সতর্কতার সহিত চিৎকার করে উঠল, যাতে শব্দ রুমের বাইরে না যায়। নাক ফুলে রুমের এদিক সেদিক পায়চারি করলো। চুলে হাত দিয়ে চুলগুলো টেনে ধরলো। কি বাল, এভাবেও চিল্লাও কে? তোমার জামাই মইরা গেছে? এই তুই জানতি বলটা আমার, আর ওর উফ নাম মুখে নিতেই ঘৃণা লাগছে। যাই হোক, ওইটার সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করছিল। রাগে ইসরাতের মুখ দিয়ে আবল তাবল কথা বের হলো। নুসরাতের নির্লিপ্ত গলার আওয়াজ, হ্যাঁ জানতাম। আমাকে বললি না কেন? কবে থেকে জানতি আর কিভাবে জানলি? এত প্রশ্ন বাবারে, আস্তে ধীরে কর, আমি কোথাও যাচ্ছি না। প্রথম প্রশ্নে কি ছিল আবার বল, আজকাল ভুলে যায় সব কিছু ঠাস করে। দাঁতে দাঁত চাপল ইসরাত। এ বাড়িতে যা যা হয় বা ভবিষ্যতে যা হবে তার 90% এই মেয়ে জানে। ইচ্ছে হলে বলে, না হলে চেপে যায়। পর যখন এসব বের হয়, নুসরাতের বিশেষ প্রতিক্রিয়া এসব বিষয়ে থাকে না। আর বিশেষ প্রতিক্রিয়া থাকলে বোঝা যায় এই বিষয়ে নুসরাত অবগত ছিল না। আমাকে বললি না কেন? আর কবে থেকে জানতি? বলার প্রয়োজন বোধ করিনি। এই ধর যেদিন নাহিদদের বাড়ি গিয়েছিলাম ওই দিন থেকে। এক্সাক্ট টাইমটা বল। আর কিভাবে জানলি? আর শালি, যেদিন থেকে তোকে দেখতে আসলো ওই দিন বিকেলে জানতে পেরেছি। আর কিভাবে জেনেছি সেটা না হয় তোলা থাক, পরে একদিন সময় করে বলবো।
ইসরাত নুসরাতের কাছে বসলো তোষামত করার জন্য। কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। ইসরাতও রাগ গিলে এসে বিছানায় নুসরাতের গা ঘেঁষে বসলো, হাত দিয়ে পিঠে হাত বুলিয়ে দিল। নুসরাত ভ্রুকুচকে নিল, আবার কিভাবে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। এভাবে তোষামত, চুকচুক শব্দ করে মুখ দিয়ে। ব্যাপারটা কি সিলি, ঝেড়ে কাশব তো বাবু, এত আপ্যায়ন মানা যাইতেছে না তো। ইসরাত হালকা করে পিঠে হাত বুলিয়ে দিল, হাত সরালো না। নুসরাত 2-3 বার হাত সরিয়ে দিল। ইসরাত আবার হাত দিয়ে পিঠে, মাথা, কপাল, চুল বুলিয়ে দিতে লাগলো। কি হয়েছে শালি, আজ তোর ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, এবার বলে ফেলবাল। কি বলবি প্লিজ বোন, তোর 2 ঠ্যাঙে ধরি বিয়েটা ভেঙে দে। এর আগে তো অনেকগুলো ভাগিয়েছিলি, এবারেরটাও ভাগিয়ে দে। আমার সোনার রূপা তামা ময়না, প্লিজ দে, ভেঙে ভেঙে দেয়া যায়। কিন্তু কিন্তু কি? নুসরাত বুড়ো আর তর্জনে আঙুল একত্র করে মানি দেখালো। আচ্ছা, যত লাগবে তত দিব, প্লিজ ভেঙে দে বোনা আমার, আমি তোকে রেস্টুরেন্ট নিয়ে পার্টি দিব। আচ্ছা টাকা দে, তারপর বলছি কি করতে হবে। ইসরাত 500 টাকা নুসরাতের হাতে দিল। নুসরাত হেসে উঠল কী রকম করে। জাইন ভাইয়া এই বিয়েতে রাজি হবে না, দেখে নিস। এত চিন্তা কিসের ব্রো, এনজয় অ্যান্ড চিল। আর ভাববি বিয়ে ভেঙে গেছে, কোনো প্রবলেম নেই, নাথিং এলস। সত্যি বলছিস? তাহলে টাকা নিলি কেন? তোর তো কোনো কষ্ট করতে হবে না, ওইটা নিজের বিয়ে ভেঙে দিবে। দে আমার টাকা দে। চুপ কর শালি, এত বড় একটা সমাধান দিলাম, ওনার হচ্ছে না। এই পরের বার যখন বিয়ের কথা আসবে, কে ভাঙবে? এই আমি, চিনে রাখ আমাকে। আপনি কে? আপনাকে চিনে রাখতে হবে? আপনাকে আমার বিশেষ কেউ লাগছে না। আমি নাসির উদ্দিনের দ্বিমাত্র কন্যা সৈয়দ নুসরাত জান্নাত, ইসরাত জান্নাতের একমাত্র বোন, ইরহাম জেনের একমাত্র এবং দ্বিমাত্র বোন, মানুষের বিয়ে ভাঙার উস্তাদ নুসরাত। এবার চিনে রাখবেন তো? হ্যাঁ বোন হ্যাঁ, এবার ঘুমা। 14 বছরের হিস্ট্রি বলতে বলিনি। সত্যি রাজি হবে না তো? সত্যি মানে কি? 100% সত্যি নয়? আমি জানি না, রাজি হয়ে গেলে বুড়ি ভঙ্গ ধরবে, আর জাইন তা ভাই রাজি হয়ে যাবে। আমি এটা 110% নিশ্চিত, ওই বিষয়ে মোটেও নিশ্চিত না। এবার তোকে বিয়ের লাড্ডু খেতেই হবে রে বোন। বুড়ি হাত পা ধুয়ে মাঠে নেমেছে। আমি কিছু জানি না, নুসরাত বিড়বিড় করে বলল। প্রথম অংশটা জোরে বলল, শেষেটা আস্তে ধীরে বলল, যাতে ইসরাত শুনতে না পায়। মিস ডায়নাকে আরও ডেকে পাঠালো, ওনাকে ফাইলে একটা বুঝিয়ে দেওয়ার জন্য। মে আই কাম ইন স্যার? ইয়া স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আপনি কি এভাবে ছাড়া অন্যভাবে কথা বলতে পারেন না? কীরকম অদ্ভুত শোনায় আমার কাছে। স্যার আমি এইভাবেই কথা বলি, অদ্ভুত শোনাবে কেন স্যার? আপনার কি পছন্দ হয় না আমার কথা? এসব ছাড়ুন ডায়না, যে প্রয়োজনে আপনাকে ডাকলাম তা নিয়ে কথা বলি। শিওর স্যার। মিস রুবার কাছে গিয়ে বলবেন একটা ফাইল গতকাল ওনাকে দেওয়া হয়েছে, ওইটা নিয়ে আসার জন্য। ওকে স্যার। আরশ চোখ তুলে তাকালো না ডায়নার দিকে, ল্যাপটপে এক ধ্যানে হাত চালিয়ে যাচ্ছে। কাজ করে করে কথা বলল ডায়নার সাথে। ল্যাপটপ থেকে চোখ তুলে সামনে তাকানোর সময় নেই আরশের, প্রচুর কাজ জমে আছে। ডায়না ভেঙচি কেটে আরশের কেবিন থেকে বের হয়ে গেল। ডায়না রুবার কাছে গিয়ে ফাইলটা নেওয়ার জন্য। রুবার সিটের আশেপাশে অনেকেই ছিল। ডায়না টাইট ফিট জামা কাপড় পরার জন্য ওনার কোমর দৃশ্যমান, শরীরের ভাঁজ কোমরের ওপর দিয়ে ভেসে উঠেছে। রুবার দিকে ঝুঁকে ফাইল নিলেন যখন ডায়না, তখন কিছুটা ক্লিভেজ দেখা গেল। ফাইল দিতে গিয়ে রুবার চোখ পুরুষ কর্মচারীদের ওপর পড়তেই গা শিরশির করে উঠল। কয়েকজন নতুন চোখ দেয় কর্মচারীরা ডায়নাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। যে কাপড় এরূপ পরিধান করেছে তার বিন্দুমাত্র লজ্জা লাগছে না। রুবার লজ্জা লাগলো ডায়না অশালীন পোশাক দেখে। এসব কি পরে এই মেয়ে, এর কি বিন্দুমাত্র লজ্জা লাগে না? কোনো মানুষ এই শরীর এভাবে গিলে খায়?